রংপুরবাসীর বেশ কিছু বিষয় ইদানিং আপনার গণমাধ্যমে উঠে এসছে, সেগুলো নিয়ে একটু আমাদের অবস্থান পরিষ্কার করা। এখানকার তিস্তার সম্পর্ক আমরা ঐতিহাসিকভাবে জানি যে 4টা জেলার লক্ষ লক্ষ তিস্তা পারের মানুষের যে দাবি বহু বছরের, এবং আমরাও যখন কয়েক মাস আগে চাইনিজ রাষ্ট্রদূতের সাথে আমাদের দেখা হয়েছিল, এই পার্টির একটা মিটিং ছিল, সেখানেও কিন্তু আমরা এই দাবির ব্যাপারে বলেছি যে আমরা এই প্রকল্পকে সমর্থন করি এবং যত দ্রুত সম্ভব, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান করেছি দ্রুততার সাথে এই প্রকল্পর কাজ শুরু করা দরকার। কারণ একটা নদী কিভাবে লক্ষ লক্ষ মানুষের বছরের পর বছর, দশকের পর দশক ধরে কষ্টের একমাত্র কারণ হতে পারে, তার একটা ক্লাসিক্যাল উদাহরণ হচ্ছে এই তিস্তা এবং তিস্তা পারের জনগোষ্ঠী। এবং এটা তো শুধু নদী না, এটা পুরো জীবন জীবিকা, প্রজন্মের পর প্রজন্মের বেঁচে থাকার যত স্মৃতি সবকিছু জড়িয়ে আছে এই নদীর সাথে। তো সেই জায়গা থেকে আমাদের এই পার্টির তরফ থেকে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার এই ব্যাপারে আমাদের ইতিবাচকতার কথা জানিয়েছি, এবং অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন যে যখন চায়নাতে গেছেন, উনি শুধু তিস্তা না, সে বাংলাদেশের টোটাল যে রিভার বেল আছে এই পুরো বিষয়টাকে নিয়ে একটা মহাপরিকল্পনা কিভাবে করা যেতে পারে 50 বছরের জন্য, 100 বছরের জন্য, সেই বিষয়েও চাইনিজ সরকারের সাথে কথা বলেছেন, তাদেরকে সেটার জন্য প্রস্তাব দিয়েছেন। তো আমরা বারবার একই দাবি করছি সরকারের কাছে, এবং ভবিষ্যতেও যারা ফেব্রুয়ারি পরে যেই সরকার আসবে, এটা ইমিডিয়েটলি, যেহেতু চীনা কোম্পানিকে এই কাজের জন্য অলরেডি দায়িত্ব দেওয়া হয়েছে, চীনা সরকার আগ্রহ প্রকাশ করেছে, তারা সবকিছু নিয়ে এটা প্রস্তুত। আমরা এই ঐতিহাসিক প্রকল্পের বাস্তবায়ন চাই। এটা প্রযুক্তি বান্ধব হতে হবে, পরিবেশ বান্ধব হতে হবে, এবং দীর্ঘমেয়াদে এটার কোনো কনসিকুয়েন্স যাতে এলাকাবাসীকে পোহাইতে না হয় সেটার ব্যাপারে যেন আমরা সতর্ক থাকি, এটা আমরা বারবার বলেছি। কারণ পৃথিবীতে বহু এরকম বাঁধ এবং প্রকল্পের কনসিকুয়েন্স পরবর্তীতে ওই এলাকাবাসীর জন্য অভিশাপ বয়ে নিয়ে আসছে। তো দীর্ঘমেয়াদে পরিবেশের কোনো সংকট হতে পারে কিনা সেটাও যেন আমরা প্রচন্ড রকম করে ভেবে দেখি, বাট এটা ইমিডিয়েটলি রেজুলেশন হওয়া দরকার। রংপুরের একটা বড় সমস্যা যেটা ইদানিং আমরা পত্রিকাগুলোতে দেখলাম, সেটা হচ্ছে সার, বীজ এবং কীটনাশকের সংকট চলছে। ইতিমধ্যে আমি একাধিক উপদেষ্টার সাথে কথা বলেছি এই বিষয়ে, যে বোঝার চেষ্টা করছি যে আসলে এই সংকটটা কি সরকারের অর্থ ঘাটতি, সংকটটা কি সরকার সাফিসিয়েন্ট পরিমাণ বীজ, কীটনাশক এবং সার ডিলারদেরকে দিচ্ছেন না, ব্যাপারটা কি এরকম যে সময় মতো পৌঁছানো হচ্ছে না, সমস্যাটা কোথায়? তো আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সরকারের তরফ থেকে আসলে এখানে সমস্যা নাই। যেটা হয়েছে যে রাজনৈতিক ছত্র ছায়ায় ডিলারদের সিন্ডিকেট গড়ে উঠেছে, এবং তারা যেটা করছে সরকারের কাছ থেকে ভর্তুকিতে এবং অল্প দামে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কৃষকের কিনে আনছে, সার, বীজ এবং কীটনাশক কিনে এনে সেটা কৃষকের কাছে বিক্রি না করে খুচরা মূল্যে বিভিন্ন অন্যান্য সেলারদের কাছে বিক্রি করে দিচ্ছে, এবং অন্য সার বিক্রিদের কারণে বিক্রি করবার কারণে যেটা হচ্ছে কৃষককে এখন বেশি দামে এটা কিনতে হচ্ছে। বেশি দামে কিনতে হলে যেটা হচ্ছে তার শস্য, ধান, চাল, আলু উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে যেটা আলটিমেটলি হবে সেটা হচ্ছে তিনি আর এটা লাভজনক মূল্যে বিক্রি করতে পারবেন না, এবং এটা কনসিকুয়েন্স কি দেখেন, কনসিকুয়েন্স হচ্ছে যে আগামী বছর এই কৃষক এত বেশি দৈন্য দশায় পড়ে যাবেন, তিনি আর চাষই হতে করবেন না। আমি গতকালকে কুড়িগ্রামে গেলাম, সেখানে দেখলাম 7,500 হেক্টর 7,500 হেক্টর জমি অনাবাদি হয়ে গেছে। কারণ হচ্ছে কৃষকরা এটা চাষ করবার মধ্যে কোনো লাভ দেখছেন না। সে যে পরিশ্রম করবেন, সে যে এখানে বিনিয়োগ করবেন, কীটনাশক কিনবেন, সার কিনবেন, বীজ কিনবেন, সেটার মধ্য দিয়ে যে পরিশ্রমটা হবে এই পুরো যোগফলটা বছর শেষে তাকে কোনো লাভ দেবে না। তার থেকে তিনি একটা শহরে গিয়ে অটো চালাবেন অথবা ঢাকা থেকে রিক্সা চালাবেন, সেটাকে সে লাভজনক বোধ করছে। এবং এই সংকট যদি চলতে থাকে, কৃষকরা যদি কন্টিনিউয়াসলি তার পেশা থেকে চলে আসে, অন্য পেশায় চলে যায়, শহরে চলে যায়, গ্রাম ছেড়ে চলে যায়, তাহলে অনেকগুলো জাতীয় সংকট তৈরি হবে। ঢাকা সহ ইতিমধ্যে অনেকগুলো শহর বসবাসের অযোগ্য হয়ে গেছে, সেখানে অটো এবং রিক্সার পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক বেড়ে গেছে। রংপুরেও দেখলাম একই রকম, প্রতিবারই যখন আমি আসি মনে হচ্ছে জ্যাম আগের থেকে মনে আরেকটু বেশি হয়ে গেছে, আরেকটু বেশি বেশি লাগছে, কারণ গ্রামগঞ্জ থেকে কৃষকরা চাষবাস বাদ দিয়ে তারা এখন শহরে চলে আসছেন। তো এই সমস্যাটা কিন্তু আমাদের শুধু
কৃষির সমস্যা করবে না, এটা রাষ্ট্রের মাল্টিপল সম্পদ তৈরি করবে, যেটা রাষ্ট্রকে দীর্ঘমেয়াদে এটাকে অ্যাড্রেস করতে পারতে হবে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই যে রাজনৈতিক ছত্র ছায় সারের ডিলার, কীটনাশকের ডিলার, বীজের ডিলারের ভিতরে যেই সিন্ডিকেট ডেভেলপ করেছে, এইটা অবিলম্বে ভেঙে দিতে হবে। বাংলাদেশে কোন শক্তি জন্মনের শক্তির থেকে বড় শক্তি না, সেটা আমরা বারবার প্রমাণ করেছি। বাংলাদেশে কোন রাজনৈতিক দলের ছত্র ছায় এই ডিলারশিপের নামে চাঁদাবাজি এবং সিন্ডিকেট চলতে পারবে না। সে যত বড় রাজনৈতিক দলের নেতা হোক, সে যত তাড়াতাড়ি ক্ষমতায় আসুক, আমরা কৃষকের পক্ষে, ডিলারদের পক্ষে না, সিন্ডিকেটের পক্ষে না, আমরা তিস্তাবাসীর পক্ষে, তিস্তার পালিত জনগণের পক্ষে, আমরা গরিব দুঃখী মানুষের পক্ষে। অতএব ডিলারশিপের নামের সিন্ডিকেট অবিলম্বে রাষ্ট্রকে ভেঙে দিতে হবে। ডিসিকে বলছি, এসপি কে বলছি, বিভাগীয় কমিশনারকে বলছি, অবিলম্বে আমার এই গরিব দুঃখী কৃষকের পাশে এসে দাঁড়ান। আমার কৃষক যেন হারিয়ে না যায়, আমার কৃষি যেন হেরে না যায়। আমার কৃষি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে, এইটা আমরা সিম্পলি নিতে পারবো না। আলুতে যারা গত বছর অথবা গত সিজনে যারা ইনভেস্ট করেছেন, এইরকম প্রচুর কৃষকের কাছ থেকে আমরা শুনছি যে খরচ এত বেড়ে গেছে, পার্টিকুলারলি তাদের যে স্টোরেজ করা হচ্ছে, স্টোরেজের কষ্টের কারণে যেটা হচ্ছে, আলু চাষিরা স্টোরেজ থেকে আলুটা বের করছেন না। বের না করার কারণে যেটা হচ্ছে, তার যে কৃষির যে ইনভেস্টমেন্ট, এইটা সে হারিয়ে ফেলছে। এবং সিন্ডিকেটের কারণে একইভাবে ওখানেও স্টোরেজের সিন্ডিকেট ডেভেলপ করেছে। ওখানে খরচ বাড়তেছে, ঋণের উপরে সুদ পাচ্ছে, মহাজনী সুদ পাচ্ছে। সুদের এই টাকা শোধ করতে না পারার কারণে কৃষক মানে মাঠে পথে বসে যাচ্ছে। আমরা সরকারকে বলছি যে বাংলাদেশের যে লুটেরা শ্রেণীদেরকে আপনারা ঋণ শিডিউল করবার নামে নামে বারবার মাফ করে দেন, সেই ক্রিমিনালদেরকে মাফ করে না দিয়ে আমার এই কৃষকের ক্ষুদ্র ঋণগুলোকে মাফ করে দেন, কৃষি ঋণগুলোকে মওকুফ করেন। যারা ব্যাংক থেকে লোন নিয়ে সুদে ঋণ নিয়ে আজকে পথে বসে গেছে, আলু চাষ করে, শস্য ফলায়, ধান চাষ করে, তাদেরকে বাঁচিয়ে রাখেন। এইটা করলে রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা হয়তো খরচ হবে, কিন্তু আমার লক্ষ লক্ষ কৃষক পরিবার এবং কৃষকের জীবন বেঁচে যাবে, কৃষি বেঁচে যাবে এবং দীর্ঘমেয়াদে এটা লাভ হবে। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক যে শিডিউল করবার জন্য ঋণের 2% টাকা শোধ করে দিলে শিডিউল করে দেবে, রিভাইজ করে দেবে, আলোচনা চলছে। এসালম নাকি ইতিমধ্যে নেগোশিয়েট করছে। এসালমের লুটের টাকা রেওয়াজ করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে, রিশিডিউল করে দেওয়া হবে, কিন্তু আমার কৃষকের জীবনকে রিশিডিউল করবার কোনো আয়োজন এই রাষ্ট্রে নাই। অতএব আমাদের পক্ষ থেকে আমাদের দাবি হচ্ছে, যদি ঋণ রিশিডিউল করতে হয়, সেটা এসালমেরটা করলে হবে না, সেটা আমার কৃষকেরটা করতে হবে, তারটা মওকুফ করতে হবে, তার ঋণগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াইতে হবে। তাকে যেন সে যেন ডুবে না যায়, পথে বসে না যায়, সেই আলু চাষের পাশে দাঁড়াতে হবে, সার, বীজ, কীটনাশকের ব্যবস্থা করতে হবে। সেই ঋণ মওকুফ না করে সালমের টাকা দিয়ে আপনি কৃষকের জীবন বদলান, ভাগ্য বদলান, এটা বাংলাদেশের ভবিষ্যতের সাথে, আমার কৃষির সাথে জড়িত। তারপরে কথা হচ্ছে যে আপনারা আজকে দেখেছেন যে ঢাকাতে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যে 25 জন সামরিক অফিসারকে, রিটায়ার্ড এবং চাকরিতে আছেন এমন কর্মকর্তাদেরকে হাজির করা হয়েছে। আমরা অবশ্যই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব আছেন এবং তার পুরো টিমকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের এই পুরো অঞ্চলের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক ঘটনা যে ক্ষমতাবান বন্দুকধারী অতি পাওয়ারফুল বাহিনীর ক্রিমিনাল গ্যাংকে বিচারের মুখোমুখি করা যায়, আমরা এই অঞ্চলে তার দৃষ্টান্ত সেট করেছি এবং ন্যায্য বিচারের মধ্য দিয়ে তাদের সবার প্রতি ন্যায্য বিচার করতে হবে। আমরা বারবার এটা বলেছি, হাসিনার কথাও তাই বলেছি যে হাসিনা একটা ক্রিমিনাল প্যাসেজ, কিন্তু বিচারের প্রশ্ন যখন আসবে হাসিনার প্রতি সর্বোচ্চ ইনসাফ করতে হবে, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতার প্রতি সর্বোচ্চ ইনসাফ করতে হবে। কারণ ইনসাফ, আইনের শাসন হচ্ছে একটা রাষ্ট্রের রাষ্ট্র হয়ে ওঠার মানদণ্ড। অতএব আজকে যে সামরিক কর্মকর্তারা এসেছেন, তারা তাদের বিচারের ব্যাপারে আমাদের একই বক্তব্য। আমরা গুম, খুন, আয়নাঘর, হাজার হাজার লাখে লাখে মানুষের জীবনটাকে ট্রমাটাইজ করে দেওয়ার পিছনে যারা জড়িত ছিলেন, তাদেরকে অবশ্যই বিচারের এই মুখোমুখি করবার আয়োজনকে স্বাগত জানাচ্ছি। সেনাবাহিনী এবং আর্ম ফোর্সেস এর যারা লিডারশিপে আছেন, আপনারা সাফিসিয়েন্টলি রাষ্ট্রকে সহায়তা করছেন না। এই বিচার বানচাল করা, এই বিচারের পিছনে লাঠিয়ালগিরি করা, প্রতিয়ালগিরি করা, গোয়েন্দাগিরি করা, সব বাহিনী লড়াইয়ে দিয়ে ক্রিমিনাল অফিসারদের চরিত্র ফুলের মতো পবিত্র যে ক্যাম্পেইন করছেন, এগুলো থেকে সরে আসেন। যারা ক্রিমিনাল তাদেরকে ক্রিমিনাল হিসেবে আইনের হাতে সোপর্দ করেন। এসি গাড়িতে করে, ক্যান্টনমেন্টের এসি
এসি রুম থেকে আনার বদলে ক্রিমিনালদেরকে কাশিমপুর এবং কেরানীগঞ্জে থাকার ব্যবস্থা করেন। কারণ বাংলাদেশের অনেক সাবেক এমপি মন্ত্রীরা, অনেক পাওয়ারফুল ব্যবসায়ীরা, অলিগারকরা একই জেলে থাকে, তারাও সেই জেলে থাকবে। পুলিশের আইজি যদি ওই জেলে থাকতে পারে, সাবেক সচিব যদি পারে, প্রধান নির্বাচন কমিশনার যদি পারে, প্রধান বিচারপতি যদি পারে, র্যাবের ডিজি যদি পারে, আপনার এই অফিসাররা কেন ব্রাহ্মণ স্ট্যাটাস পাবে? তাদের এত অতিমর্যাদা থেকে এসছে। প্রজাতন্ত্রের কর্মচারী ক্রিমিনাল অফেন্স করেছে, ফৌজদারি অপরাধী, তাকে তার মতো করে সবার মধ্যে প্রিজনারদের ইকুয়াল প্রিজনার স্ট্যাটাস দিতে হবে। যদি কাশিমপুর কেরানীগঞ্জে গিয়ে যে স্ট্যাটাস পায় সেখানে সে পাবে। অল্প প্রিজনারদেরকে যেই ভ্যানে আনা হয় তাকেও সেই ভ্যানে আনতে হবে। ফার্স্ট ক্লাস 5 স্টার এসি গাড়িতে করে ক্যান্টনমেন্ট থেকে, বাসা থেকে ওয়েল ড্রেস আপ করা, হ্যান্ডসাম হয়ে আসা ট্রাইব্যুনালে, এইটা হলিউডের মুভির ক্যাটাওয়ার্ক না, ইটস সিরিয়াস বিজনেস। অন্তর্বর্তী সরকারকে বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বাটপারি শুরু করেছে। তার ভিতরকার এসি রুমকে সে সাবজেল ঘোষণা করেছে। তবে এরপর থেকে সবাই যখন চলে যাবে, তার বাসাগুলোকে সাবজেল ঘোষণা করে দেবে। গরিব মানুষ, দুঃখী মানুষ, যার ক্ষমতা নাই, তিনি কাশিমপুর কেরানীগঞ্জে থাকবেন। আর অতি ক্ষমতাবান যারা, তারা এসি রুমে 5 স্টার জেলে থাকবে, নিজের বাসায় থাকবে, আইফোন ব্যবহার করে দুনিয়ায় দেশে বিদেশে যোগাযোগ করবে, ফেসবুকে বট আইডি চালাবে। এইটা বিচারের ডেফিনিশনে পড়ে না। অতএব আমরা বিচার প্রক্রিয়াকে স্বাগত জানাই, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছেন। এই উপদেষ্টা ইতিমধ্যেই বিভিন্ন কারণে একটা ব্যর্থ উপদেষ্টার তালিকা যদি করা হয়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গোল্ড মেডেল দিতে হবে। এবং আমরা সিরিয়াসলি কনসার্ন যে আগামী নির্বাচনে উনি সুষ্ঠু নির্বাচন, এরকম একটা অপদার্থ উপদেষ্টাকে দিয়ে কিভাবে সম্ভব? সে ভালো মানুষ হইতে পারে, ভালো মানুষের হিসাব নিকাশ আল্লাহর কাছে। দুনিয়াতে ভালো মানুষের পুরস্কার দেওয়ার দায়িত্ব আমরা নেই নাই। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, যিনি ভালো পারফর্ম করতে পারবেন তিনি দায়িত্বে থাকবেন, যিনি করতে পারবেন না ভালোভাবে বিদায় নিয়ে চলে যান। আগের আমলের কথা মাথায় রাখবেন। অনেক উপদেষ্টাকেও জেলে যাওয়া লাগতে পারে তাদের কর্মকাণ্ডের কারণে। বিভিন্ন দাবি দেওয়া চলছে। আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। শিক্ষকদের দাবিগুলোকে অত্যন্ত সম্মানের সাথে, মর্যাদার সাথে বিবেচনা করা হয়েছে এবং শিক্ষকরা ঘরে ফিরে গেছেন। কিন্তু আরো অনেকগুলো দাবি এখনো ন্যায্যতার সাথে মানা হয় নাই। তথ্য অপরা 72 প্রেস ক্লাবের সামনে অনশন করেছেন, অবস্থান কর্মসূচি পালন করেছেন। কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজ কল্যাণের অধীনে যে জাতীয় মহিলা সংস্থা আছে, এইটার অধীনে যে পিডি গুলো আছে, সমাজ কল্যাণের সচিব থেকে শুরু করে একটা পুরো ক্রিমিনাল সিন্ডিকেট আছে। আজকে আমরা কুড়িগ্রামের সংগ্রাম এবং ঢাকা থেকে খবর পেয়েছি, সমাজ কল্যাণের অধীনে যে প্রতিবন্ধীদের সংগঠন আছে, এই সংগঠনটাতে যেই আমলা দায়িত্বে আছে, সে একটা হাইলি ক্রিমিনাল, একটা অসৎ আমলা। সে আগামী মাসে কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় সমাজ কল্যাণের অধীনে রিক্রুটমেন্ট হবে। সে ইতিমধ্যেই 10 লাখ, 20 লাখ, 30 লাখ ধরে হাটের গরুর দরে লেনদেন করতেছে বিভিন্ন লোকদেরকে অ্যাপয়েন্ট করবার জন্য। মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টাকে বলছি, আপনার ফেইলিয়রের লিস্ট কিন্তু অনেক লম্বা। আপনার আমলারা, আপনার সচিবরা আপনাকে ইতিমধ্যে বিভিন্ন কাজে ব্যর্থতার কাতারে সামিল করিয়েছে। আপনার এই অপদার্থ এবং অসৎ আমলাদেরকে তুলনা করলে কিন্তু তারা আপনাকে ভবিষ্যতে আরো বড় বিপদে ফেলবে। অতএব আমরা আহ্বান করছি, প্রতিবন্ধীদের সংগঠন এবং রংপুরে যে রিক্রুটমেন্ট গুলো হবে সমাজ কল্যাণের অধীনে, যার নেতৃত্ব হচ্ছে, তাকে ইমিডিয়েটলি সরায় দিয়ে একজন ভালো অফিসারকে দেন, যেন এই তারিখটা মানে রাস্তায় না আসে, রাজপথে না আসে যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এখানে চাকরি হয়েছে। এর বাইরে আমরা দেখেছি ইবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাইমারি স্কুলের সর্বমর্যাদা চাচ্ছে, বিভিন্ন মাদ্রাসাগুলো নিবন্ধনভুক্ত করতে যাচ্ছে, যাদের নিবন্ধন নাই। নিবন্ধনকৃত মাদ্রাসার শিক্ষকরা অনেক বৈষম্যের শিকার হচ্ছে। আমরা এই বৈষম্যের এটা চাই। স্কুল কলেজে ইকুয়াল স্ট্যাটাসে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ট্রিট করা দরকার। আমরা এনটিআরসির মাধ্যমে দেখলাম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে শিক্ষকরা আছেন, তাদের নিবন্ধন প্রক্রিয়াকে একটা ভাইবা প্রক্রিয়ার মধ্য দিয়ে সমালোচিত করা হয়েছে। আমরা চাই এটা আশু সমাধান হোক আলোচনার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। এর বাইরে হচ্ছে রংপুরের জন্য, এবং আমরা সব জায়গায় যে দাবিগুলো বারবার করেছি, বেকারত্ব এবং জব ক্রিয়েশনের ব্যাপারটা, রংপুরের ব্যাপারে আমরা বারবার এই দাবি করেছি যে এখানে এই বিনিয়োগগুলো আসা দরকার ছিল, বন্ধ কলকারখানাগুলো চালু হওয়ার কথা ছিল, চিনি কলগুলো পার্টিকুলারলি ব্যাপারে আমরা দাবি করেছি, সেগুলোকে কেন্দ্র করে পুরো বিভাগে জব তৈরি করা দরকার। তা না হলে যেটা হচ্ছে, এখানকার ছেলেমেয়েরা মাদকের ব্যবসায় এবং মাদকের আসক্তিতে ডুবে গেছে। এটাকে অ্যাড্রেস করবার একমাত্র সমাধান হচ্ছে এখানে চাকরির ব্যবস্থা করতে হবে।
বিনিয়োগের ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাহলে এই মাদক থেকে পুরো অঞ্চলের ছেলে মেয়েদেরকে রক্ষা করা সম্ভব হবে। তা না হলে ব্যবসা এবং সেবন দুটাই চলবে। আর একটা জিনিস যেটা আমরা দাবি করছি এখানকার শিক্ষার্থীদের জন্য, সেটা হচ্ছে খেলাধুলার আয়োজন। আমরা বারবার বলেছি যে ইয়াং তরুণ বয়সের যে ফ্রি সময়টা আছে, তাকে যদি আপনি ভালো কাজে লাগাতে না পারেন, তারা খারাপ কাজে এঙ্গেজ হবে, তারা মাদকের দিকে চলে যাবে। ক্রিকেট টুর্নামেন্ট গুলো করেন। আমি মাঝখানে ক্রিকেট বোর্ডের যে নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলু ভাইয়ের সাথে দেখা করে একই কথা বলে এসেছি যে আপনারা প্রত্যেকটা ইউনিয়নে, পাড়ায়, মহল্লায়, স্কুলের সাথে স্কুলের, কলেজের সাথে কলেজের, মহল্লার সাথে মহল্লার, ইউনিয়নের সাথে ইউনিয়নের কম্পিটিশন তৈরি করেন। ফুটবল, ক্রিকেট সারা বছর ধরে ছেলেমেয়েরা খেলবে। খেললে যেটা হবে, তারা ব্যস্ত থাকবে, খারাপ কাজে জড়াবে না, ফিজিক্যাল ফিটনেস থাকবে, শারীরিকভাবে ভালো থাকবে। এবং এই কাজগুলো করবার জন্য আমরা আবারও দাবি করছি যেন অবিলম্বে উদ্যোগ নেওয়া হয়। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত আজকের ব্রিফিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে দয়া করে বলবেন।